নমস্কার বন্ধুরা, আমি পায়েল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি জগন্নাথ বলরাম সুভদ্রা মাটি দিয়ে তৈরি করেই দেখাবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ভগবান জগন্নাথ হিন্দু ধর্মের অন্যতম শ্রদ্ধেয় দেবতা। ওড়িশার পুরী শহরে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির চারধামের একটি। লক্ষ লক্ষ ভক্ত বিশ্বাস করেন জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীকৃষ্ণের এক বিশাল রূপ। তার সঙ্গে একই মন্দিরে বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার পূজা করা হয়। প্রাচীনকালে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তিনি শুনলেন নীলাচল পর্বতে নীলমাধব নামে ভগবান বিষ্ণুর এক অলৌকিক বিগ্রহ গোপনে পূজিত হচ্ছেন। রাজা সেই বিগ্রহের দর্শন করতে অনেক দূর পাঠালেন। তাদের মধ্যে বিদ্যাপতি নামে একজন ব্রাহ্মণ দীর্ঘ অনুসন্ধানের পর শবর জাতির প্রধান বিশ্ববাসুর কাছে পৌঁছান। বিশ্ববাসু গোপনে নীলমাধবের পূজা করতেন। বিদ্যাপতি বহু অনুরোধের পর নীলমাধবের দর্শনের অনুমতি পেলেও তার চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। বুদ্ধিমান বিদ্যাপতি পথ চলতে চলতে সরিষার বীজ ফেলতে থাকেন। কয়েকদিন পরে সেই বীজ থেকে গাছ জন্মালে তিনি আবার সেই পথ চিনে নিতে পারেন। নীলমাধবের অন্তর্ধান পুরীর রাজা বিশাল সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছালে দেখল নীলমাধব অন্তর্ধান করছেন। রাজা গভীর দুঃখে উপবাস শুরু করেন। তখন রাতে স্বপ্নে ভগবান তাকে দর্শন দিয়ে বলেন, আমি সমুদ্র থেকে ভেসে আসা পবিত্র দারু কাঠ রূপে আবির্ভূত হব। সেই কাঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করো। অলৌকিক দারুর আগমন কয়েকদিন পর সমুদ্রের ঢেউয়ে এক বিশাল সুগন্ধযুক্ত কাঠের গুঁড়ি ভেসে আসে। অনেক শক্তিশালী মানুষ চেষ্টা করেও সেটি তুলতে পারেননি। পরে রাজা বিদ্যাপতি ও বিশ্ববাসু একসঙ্গে ভগবানের নাম স্মরণ করলে সহজেই কাঠটি তীরে উঠে আসে। ভক্তরা বিশ্বাস করেন সেইটি ছিল দারুব্রহ্ম। বিশ্বকর্মার মূর্তি নির্মাণ। একজন বৃদ্ধ কাঠশিল্পী এসে নিজেকে মূর্তি গড়ার প্রস্তাব দেন। অনেকেই বিশ্বাস করেন তিনি ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। তিনি শর্ত দেন 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবেন না। ভেতর থেকে কাজের শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু কয়েকদিন পরে শব্দ বন্ধ হয়ে গেল। রানী উদ্বিগ্ন হয়ে পড়লেন। রাজা শেষ পর্যন্ত দরজা খুলে দেন। দেখা গেল 3টি মূর্তি তৈরি হয়েছে, কিন্তু হাত পা সম্পূর্ণ হয়নি। তখন বৃদ্ধ শিল্পী অদৃশ্য হয়ে যান। রাজা দুঃখ পেলেও আকাশবাণী হয়, এই রূপেই আমি পূজিত হতে চাই। এরপর সেই অসম্পূর্ণ রূপেই জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার প্রতিষ্ঠা হয়। পুরী মন্দির প্রতিষ্ঠা। রাজা বিশাল মন্দির নির্মাণ করেন। বৈদিক মন্ত্র, যজ্ঞ ও পূজার মাধ্যমে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে প্রতিষ্ঠা করা হয়। আজও সেই মন্দির বিশ্বের অন্যতম বিখ্যাত তীর্থস্থান। জগন্নাথ দেব অত্যন্ত স্নেহময় ও দয়ালু ভক্তদের মতো। তিনি ধনী গরিব জাতি ধর্মের ভেদাভেদ করেন না। যে ভক্ত আন্তরিকভাবে তার নাম স্মরণ করেন তিনি তার ওপর কৃপা বর্ষণ করেন। সবচেয়ে বিখ্যাত লীলা হলো রথযাত্রা। বছরে একবার তিনি ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে বিশাল রথে চড়ে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দির যান। লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি টেনে ভগবানের আশীর্বাদ লাভ করেন। কয়েকদিন পরে বাহুড়া যাত্রায় তিনি আবার মূল মন্দিরে ফিরে আসেন। মহাপ্রসাদের মাহাত্ম্য। পুরীর মহাপ্রসাদ
বিশ্ববিখ্যাত। মাটির হাঁড়িতে কাঠের আগুনে রান্না হয়। বিশ্বাস করা হয় মা লক্ষ্মী নিজে এই রান্নায় আশীর্বাদ করেন। হাজার হাজার মানুষ প্রতিদিন এই প্রসাদ গ্রহণ করেন। ভক্তদের বিশ্বাস মহাপ্রসাদ কখনো অপবিত্র হয় না এবং সকলের জন্য সমান। রথযাত্রার আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে 108 কলসের জল দিয়ে স্নান করানো হয়। এরপর তারা অসুস্থ হয়েছেন এই ভাবনায় কয়েকদিন জনসাধারণের দর্শন বন্ধ থাকে। পরে নবযৌবন রূপে আবার দর্শন দেন। নির্দিষ্ট সময় অন্তর বিশেষ নিয়মে নতুন নিমগাছ নির্বাচন করে নতুন বিগ্রহ নির্মাণ করা হয়। এই অনুষ্ঠানকে নবকলেবর বলা হয়। পুরনো বিগ্রহের গোপন আচার অনুষ্ঠানের মাধ্যমে নতুন বিগ্রহে স্থানান্তর করা হয়। এটি অত্যন্ত পবিত্র ও রহস্যময় অনুষ্ঠান। শাস্ত্র ও ভক্তদের বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব ভক্তির সঙ্গে নিবেদন করা অন্ন, খিচুড়ি, পিঠা, মিষ্টি, ফল, তুলসী পাতা ও আন্তরিক প্রার্থনা গ্রহণ করেন। আর কাঁঠাল তো ওনার ফেভারেট। তার কাছে বাহ্যিক আড়ম্বরের চেয়ে ভক্তের ভালোবাসা ও নিষ্ঠাই সবচেয়ে প্রিয়। প্রাচীন গ্রন্থে জগন্নাথ দেবের কোনো নির্দিষ্ট খেলাধুলা পছন্দের উল্লেখ নেই। তবে যেহেতু তিনি শ্রীকৃষ্ণের রূপ বলে পূজিত হন, তাই শ্রীকৃষ্ণের বাল্যলীলা, গোপ বন্ধুদের সঙ্গে খেলা, গরু চড়ানো, বাঁশি বাজানো, দোলযাত্রা, জলক্রীড়া ও রাসলীলা ভক্তরা জগন্নাথের লীলার সঙ্গেও স্মরণ করেন। এগুলো ভক্তিমূলক বিশ্বাসের অংশ। অনেক ভক্ত বিশ্বাস করেন পুরী মন্দিরের ধ্বজা সবসময় বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। আবার মন্দিরের চূড়ায় সুদর্শন চক্র যেদিক থেকেই দেখা হোক না কেন মনে হয় দর্শকের দিকেই মুখ করে আছে। এগুলো জনপ্রিয় লোকবিশ্বাস এবং ভক্তদের কাছে মন্দিরের মাহাত্ম্য অংশ। জগন্নাথ দেব কেবল একটি মন্দিরের দেবতা নন, তিনি কোটি কোটি মানুষের আশা, বিশ্বাস ও ভক্তির প্রতীক। তার রথযাত্রা, মহাপ্রসাদ, নবকলেবর এবং করুণাময় লীলার কাহিনী যুগ যুগ ধরে ভক্তদের অনুপ্রাণিত করে আসছে। ভক্তরা বিশ্বাস করেন যে ব্যক্তি আন্তরিক মনে জয় জগন্নাথ নাম স্মরণ করলেই ভগবান তার জীবনে শান্তি, সাহস ও কল্যাণের পথ দেখান। পুরীর শ্রী জগন্নাথ ধাম তাই আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র এবং ভক্তির এক অনন্য কেন্দ্র। তো আমার বলা স্টোরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তো চলো আমি কীভাবে বানিয়েছি একটু বলে দিই। প্রথমেই আমি গ্লাসে একটু সর্ষের তেল, আর কোনো তেল পাচ্ছিলাম না, তো সর্ষের তেল বুলিয়ে নিয়েছি ভালো করে। তারপর মাটি চাপ চাপ করে ঢুকিয়েছি যাতে ওটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এই 3টা মূর্তি বানানোয় অনেক কষ্ট হয়েছিলো। সেট করা সত্ত্বেও বারবার ভেঙে যাচ্ছিলো। বিহাইন্ড দ্য সিন তো তোমরা দেখোই নি, তাও ভালোভাবে 3-4 বারের সময় ভালোভাবে সেট করে প্রথমে বডিটা করে নিয়েছি। তারপর তো দেখেইছো মুখটা বসিয়ে নিয়েছি। মুখ বসানোর পরে সবটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে প্রথমেই হোয়াইট প্রাইমার করে নিয়েছি। তারপর বলরাম ঠাকুরের যেটা কালার, সাদা কালার করে তারপর ড্রেসের রং করে দিয়েছি। তারপর সুভদ্রা ঠাকুরের ওপর হলুদ রং করে বস্ত্রর কালার করে নিয়েছি। আর এরপর জগন্নাথ ঠাকুরকে হোয়াইট কালারের প্রাইমার করার পর আমি হোয়াইট কালারটা করে দিয়েছি। ডাইরেক্টও তোমরা কেউ চাইলে কালো রং করতে পারো, তো আমি হোয়াইট কালারের প্রাইমার করে নেওয়ার পর তারপর আমি কালো রং করেছি, যেটা জগন্নাথ দেবের রং। আমারও ঠাকুরের রং তো খুবই ভালো লাগে, তো এই জগন্নাথ দেবের রং করে নিয়েছি। তো তারপর কাপড়ে রং করে দিয়েছি। কাপড়ে রং করে দেওয়ার পর ঠাকুরের বস্ত্রে প্রথমে নিচে আমি গোল্ডেন কালার করেছি। তারপর আমি তো দেখো এখানে হলুদ রং করে নিচ্ছি। আগে বস্ত্রে প্রথমে নিচে আমি হলুদ রং করেছি এবং তারপর আমি ওপরের পার্টে কমলা কালারটা করে নিয়েছি। তো প্রথমে যেন কালারটা করতে আমার ভালো লাগছিল না বস্ত্রর কালারটা,
তারপর যখন পুরোটা ভালোভাবে শুকিয়ে যায় তখন দেখে মনে হয়েছে যে না ভালো লাগছিলো। আর সবসময় আমার হালকা কালার ভালো লাগে না, আমার একটু ডিপ ডিপ কালার ভালো লাগে। আর কালারটা করার পরে মনে হলো যে একটু খালি লাগছে, তো তারপরে আমি ডিজাইনও করে দিয়েছি ফুল দিয়ে, গোল্ডেন কালার দিয়ে। তো তারপরে আমি নাকের নথটা বানিয়ে নিচ্ছি। নাকের নথ বানানো হয়ে গেলে চোখ করে নিচ্ছি। তো চোখটায় প্রথমে আমি লাল কালার করে দিয়েছি, লাল কালার করে ঘিরে নিয়েছি। তারপর চোখটা খুব ভালোভাবে ধরে বসে, চোখটা করার সময় আমি ক্যামেরায় আসি না, কারণ আমার একটু হাতই কাঁপে বলতে পারো, ভয় লাগে, বা সবসময় ক্যামেরা সেট করা একটু সম্ভব হয়ে ওঠে না। তো চোখটা আমি করে নিয়েছি। চোখ করার পর আমি ঠোঁটের রং লাল করে নিয়েছি, ঠোঁটটা করা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা কাপড়ে আমি একটু গোল্ডেন কালারের করে করে একটু ডিজাইন দিয়ে দিয়েছি, আমার একদম ফাঁকা ফাঁকা ভালো লাগে না। আর বন্ধুরা আমি কি বলবো, ভিডিও বানানোর সময় ভিডিওটা দেখে মনে হয় যে খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে, খুব ভালো, কিন্তু প্রচুরই কঠিন, বারবার ভেঙে যায়, মাটির জিনিস তো, আমিও নতুন, তো আমাকে একটু সাপোর্ট করো। আর আমিও নতুন নতুন মাটির কাজ করছি, ইমপ্রুভ করছি, বিগিনার্স, তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। তো আগে এরকম ছিল আর এখন করার পরে এমন হয়েছে। তো পুরো ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও জগন্নাথ বলরাম সুভদ্রার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে আর কমেন্ট করতে থাকবে। জয় জগন্নাথ, থ্যাংকস ফর ওয়াচিং।